আরএসএস আরএসএস এর এই নমিনি এসছে, প্রত্যেকটা নমিনি পেছনে আরএসএস এর নির্দিষ্ট মদত আছে। পুরুষ শ্রমিক পশ্চিমবঙ্গের হয়ে এসআইআর এর মামলা লড়েছে, এসআইআর মামলা করলে তিনি পশ্চিমবঙ্গের হয়ে গেলেন। রাজীব কুমার আরএসএস এর লোক। অফকোর্স তো বাংলা থেকে নতুন 4 জন সাংসদ গেলেন রাজ্যসভায়, আর যে সাংসদ রাজ্যসভায় বাংলার তরফে ছিলেন, যাদের মেয়াদ শেষ হলো, তার মধ্যে অন্যতম আজকে আমার সঙ্গে সিপিআইএম নেতা, কলকাতার প্রাক্তন মেয়র বিকাশ রঞ্জন ভট্টাচার্য। বিকাশবাবু, আমি আপনার সঙ্গে প্রথম ভেবেছিলাম এই এসআইআর সংক্রান্ত বিষয় নিয়েই কথা বলবো, কারণ এসআইআর এই মুহূর্তে আইনত বিচার্য বিষয়। কিন্তু তারও আগে আমি একটা ছোট্ট বিষয় আপনাকে জিজ্ঞাসা করতে চাই। মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি গেলেন এসআইআর এর বিরুদ্ধে, ওখানে ধর্ণা প্রদর্শন ইত্যাদি করবেন বলে। তিনি কি শাড়ি পরে গেছেন এই নিয়ে মন্তব্য করে আপনি সমালোচিত হলেন। ওই মন্তব্যের কি সত্যি কোনো প্রয়োজন ছিল? না, আমি তো কোনো শাড়ি পরে মন্তব্য করিনি। সোশ্যাল মিডিয়ায় দেখা গেল যে উনি কেন, আমরা দেখলাম উনি হঠাৎ এসে নিজেই বলছেন যারা বঙ্গভঙ্গ সামনে আছে তার শাড়ি দেখিয়ে, এই আমি ঘরের শাড়ি পরে চলে এসেছি। তাই প্রশ্ন করেছিলাম, এই যদি রুচি এবং সংস্কৃতি হয় বাংলার, তাহলে বাংলার পক্ষে দুর্ভাগ্য। আমি কোনো মন্তব্য করিনি। উনি যা বলেছেন, যা করেছেন, তার প্রেক্ষিতে আমি আমার অভিমত জানিয়েছি যে বাংলার সংস্কৃতিতে এই ধরনের আচরণ একজন দায়িত্বশীল মানুষের পক্ষে শোভন না। তিনি ঘরে কি শাড়ি পরেছিলেন, সেই শাড়ি পরে বেরিয়েছেন কি বেরোননি, এটা কি মানুষকে ভালো ব্যাপার? লজ্জা, এটা দুঃখের। এগুলো এই ধরনের আচরণ যিনি করেন, তিনি প্রকৃতপক্ষে বাংলার সংস্কৃতিকেই অপমানিত করেন। মমতা বন্দ্যোপাধ্যায়, তার আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে এসআইআর সংক্রান্ত যাবতীয় ধর্ণা প্রতিবাদ তারা দিল্লিতে নিয়ে যাবেন এবং বড় সংখ্যায় এই রাজ্যের মানুষের প্রতিনিধি নিয়ে যাবেন, দরকার হলে ঘেরাও করবেন ইলেকশন কমিশনের অফিস, আলটিমেটলি ধর্ণা কলকাতায়। দেখুন, আপনারা যদি ধারাবাহিকভাবে লক্ষ্য করেন, বিশ্লেষণ করেন, মঞ্চে দাঁড়িয়ে মমতা যে কথা বলেন, তার কর্মীদের কাছে নির্দেশ হচ্ছে ঠিক তার উল্টো কাজটা করা। প্রত্যেকটা আমি সময় থাকলে ধরে ধরে ব্যাখ্যা করে দিতে পারি। সুতরাং উনি মঞ্চে যা বলেন সে কথাকে আমি অন্তত খুব গুরুত্ব দিই না, কারণ আমি জানি উল্টো কাজটাই হয়। বরং ওই সমস্ত কথা বলে তিনি সাধারণ মানুষকে বিভ্রান্ত করেন, বিপদে ফেলেন। তার বহু উদাহরণ আছে, সেই উদাহরণ দিয়ে আমি তো সময় নষ্ট করবো না। তিনি সুপ্রিম কোর্টের রায় মানবেন না, কারো চাকরি যাবে না, লক্ষ লক্ষ ছেলেকে তিনি রাস্তায় নামিয়ে দেবেন, বিপদে ফেলবেন। তাদের বারে বারে এদিক ওদিক দৌড়তে হচ্ছে, বিভিন্ন কোর্টে মামলা করতে হচ্ছে। এইভাবে লোককে অপদস্থ করাটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা কৃতিত্ব। তিনি মঞ্চে দাঁড়িয়ে বলেন আপনারা কেউ দুর্নীতি করবেন না, তারপর দিন থেকে দুর্নীতির মাত্রা বেড়ে যাবে। আলটিমেটলি কিন্তু ধর্নাটা যেহেতু কলকাতায় হচ্ছে, আমি এই প্রশ্নটা করতে চাই, তারা আন্দোলনটা তো করলেন প্রাথমিকভাবে প্রতিবাদ, নির্বাচনী প্রচারে গিয়ে বা জনসভায় বললেন। কার বিরুদ্ধে আন্দোলন? সুপ্রিম কোর্ট অব্দি গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়, আবার ধর্নাও দিচ্ছে। আমি বলছি উনি কার বিরুদ্ধে আন্দোলন? আজকে যত সমস্যার সত্যি উৎস তো তিনি। পশ্চিমবঙ্গের বুকে অনুপ্রবেশে ভরে গেছে, এই গল্পটা কে হাজির করেছিল? তিনি বিজেপি শরিক হিসেবে হাজির করেছিলেন, বিজেপিকে তত্ত্ব দিয়েছেন। আজকে বিজেপি তার একজন অন্যতম সহযোগী শক্তি হিসেবেই সেটাকে ব্যবহার করছেন সাধারণ মানুষের বিরুদ্ধে, প্রান্তিক মানুষের বিরুদ্ধে। আজকে এসআইআর এর এসব করি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত প্রান্তিক মানুষ, এবং তার জন্য তিনি দায়ী। কারণ দেখবেন মোদী এবং অমিত শাহ সবসময় বলছে ঘুষপেটিয়া। এই ঘুষপেটিয়া তত্ত্বটা পার্লামেন্টের বুকে দাঁড়িয়ে অসভ্যতার সঙ্গে তিনি হাজির করেছিলেন যে পশ্চিমবঙ্গে নাকি অনুপ্রবেশে করে গেছে। তো উনি এত বছর ক্ষমতায় আছে, উনি তো 11 জন অনুপ্রবেশকারীকে প্রতিবাদ করতে পারবেন না। তিনি অপকর্ম করবেন, সে অপকর্মের ফল মানুষকে ভুগতে হবে। কিন্তু এক অংশের পোষিত প্রচার মাধ্যমে মানুষকে বোকা বানিয়ে বলে দেওয়া হবে তিনি লড়াই করছেন, বিক্ষোভ করছেন। কিসের লড়াই? কার বিরুদ্ধে লড়াই? এসআইআর নিয়ে যদি আমি আপনার মতামত জানতে চাই, যে 60 লক্ষ মানুষকে ডিজিটাল ডিসক্রিপেন্সি, তথ্যগত অসঙ্গতির আওতায় রাখা হয়েছে, আপনি কি মনে করেন সত্যি 60 লক্ষ মানুষ অবৈধ ভোটার? দেখুন, আমি বহুবার বলেছি এটা হচ্ছে লজিক্যাল ইডিওসি। এটাকে লজিক্যাল ডিসক্রিপেন্সি, লজিক্যাল ইডিওসি। নির্বাচন কমিশন যদি সাধারণ বুদ্ধি প্রয়োগ করে দরজায় দরজায় তার লোক পাঠিয়ে স্ক্রুটিনি করতেন, তাহলে কোনো সমস্যাই হতো না।
এবং সেভাবেই আগে কাজ হয়েছে। হঠাৎ তিনি এখন কিছু কিছু মানুষ আছেন না, মানুষের মেধার উপরেও যন্ত্রের মেধাকে গুরুত্ব দিতে যান, তাদের আমি বলি ইডিয়েট। এই জন্য আমি এটাকে বলি নির্বাচন কমিশনের এই লজিক্যাল ইডিওসির জন্য মানুষ বলছে। এটা তিনি কেন করেছেন, তার কারণ তার নির্দেশ দেওয়া হয়েছিল মোদী, মমতা, অমিত শাহর পক্ষ থেকে যে অনুপ্রবেশকারী খুঁজে বার করতে হবে। গোটা ভারতবর্ষে নাকি এত অনুপ্রবেশকারী ঢুকে গেছে, গোটা প্রশাসন ঘুমোচ্ছিলেন, অনুপ্রবেশকারীরা চুপি চুপি চলে এসেছেন। এই ধরনের একটা অযৌক্তিক অবাস্তব চিন্তা তো হাজির করেছেন মানুষের কাছে, বিভ্রান্ত করার জন্য, এবং সেই সুযোগ নিয়েছেন এখানে। তাহলে অনুপ্রবেশকারী কি সত্যি সত্যি নেই? আর অনুপ্রবেশকারী চিহ্নিত করা যায়নি, পদ্ধতি আছে, সেই পদ্ধতি অনুযায়ী খুঁজে বার করুন। যতক্ষণ না কাউকে আপনি নির্দিষ্ট করে অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত করতে পারছেন, ততক্ষণ তার ভোটাধিকার আছে। এটা মাথায় রাখতে হবে। নির্বাচন কমিশনের কোনো অধিকার নেই ভোটার লিস্টে নাম তোলার সময় সে নাগরিককে নাগরিক নয় বিচার করার। এই সমস্ত অস্ত্র এই মমতার মতো রাজনৈতিক নেতারা সুযোগ করে দিয়েছে ইলেকশন কমিশন। একটা সময় ইলেকশন কমিশন বাইরে থেকে অফিসার নিয়ে এসেছিল, তার প্রতিবাদ করলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্য সরকার সুপ্রিম কোর্ট বলল জুডিশিয়ারি থেকে অফিসার নিয়ে হবে। সত্যি আমরা পরম্পরাটা ভুলে যাই তো। রাজ্য সরকার যদি প্রথম থেকেই এসআইআর যে হচ্ছে তাকে সাহায্য করতে, যুক্তিসঙ্গত সমালোচনা সাহায্য করতে, সমস্যা হতো না। রাজ্য সরকার অফিসার দেননি, দিতে চাননি, তাই তারা অন্য রাজ্য থেকে এনেছেন। সুপ্রিম কোর্টে উনি গিয়ে খুব প্রচার করলেন যে ভীষণ সওয়াল করতে যাচ্ছেন। সেখানে গিয়ে তিনি কি বললেন সুপ্রিম কোর্টের কাছে, যে আমি রাজ্য সরকারের অফিসার দেবে। পরের দিন মামলায় যখন আমি সেখানে গিয়েছিলাম, সেদিনও তারা অফিসারদের নাম দেননি। তাহলে তুমি কি বলছো? তাহলে তুমি অফিসারদের নাম দেবে না, লোককে খেপাবে, এসআইআর মানবো না। তো নির্বাচন কমিশন সুযোগ নিয়ে তারা ভিন রাজ্যের অফিসার এনেছে। এখন তুমি আবার সেটা নিয়ে হই হই করলে, বিচারপতিরা কি করলেন? তারা কাজটা দিলেন বিচারকদের উপরে। বিচারকদের গুরুত্বপূর্ণ কাজ ছেড়ে দিয়ে তারা এইসব কাজ করতেন। যে কাজটা একটা আপার ডিভিশন ক্লার্ক করতে পারে, সেই কাজটা বিচারকদের দিয়ে করাচ্ছে। তাতে তারও সময় লাগবে। বিচারকরা তাদের পদের প্রতি দায়িত্ব করতে গিয়ে অনেক কিছু খুঁজিয়ে দেখবে, নাকি তারও সময় লাগবে না, তাহলে মানে আপনি কি বলতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের এই প্রাথমিক অসহযোগিতা থেকেই ইগো ক্ল্যাশ তৈরি হয়ে গেল? একেবারে। আসলে ওই যে তিনি বলেন না আমি মানবো না, আসলে তিনি মানেন, কিন্তু মাঝখান থেকে এটা ঘুট পাকিয়ে দিয়ে মানুষ বিপদে পারে। আর কিছু প্রচার মাধ্যম তাকে নিয়ে নাচানাচি করে, তার সুযোগ তিনি। এই যে কয়েক লক্ষ মানুষ আজকে তাদের ভোটাধিকার থাকবে কি থাকবে না, দোলাচলে রয়েছে। ভোটাধিকার রাখতেই হবে। আজকে আমি দেখলাম বামপন্থীরা গিয়েছিলেন, সেখানে ইলেকশন কমিশন বলেছেন হ্যাঁ প্রত্যেকের নাম। অত সহজে মানুষের নাম বাদ দেওয়া যায় না। ভারতবর্ষের বুকে এই প্রথম নির্বাচন কমিশন তৈরি হয়নি, আর প্রথম নির্বাচন কমিশন ভোটার লিস্ট তৈরি করছেন না। ইতিহাস ধারাবাহিকভাবে দেখতে হবে তো। ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর থেকে ভোট হচ্ছে, ভোটার লিস্ট তৈরি হচ্ছে, অর্থাৎ এখন কি এমন পরিস্থিতি উদ্ভূত হলো? এর পেছনে যে চালাকি আছে, মমতার চালাকি, অনুপ্রবেশ, যেটাকে নিয়ে বিজেপি এবং মোদী। আলটিমেটলি ভোট পাকিয়ে কি তৃণমূলের লাভ হচ্ছে? লাভ ক্ষতি তো পরে কথা, মানুষের ক্ষতি হচ্ছে। কার লাভ হচ্ছে ভাববেন না। মমতা করবেন রাজনীতি মমতা করবেন কেন? মমতা এবং বিজেপি তারা পরস্পরের মধ্যে একটা আপাতত বিরোধ ফিরিয়ে রেখে পশ্চিমবঙ্গের বিরোধী পরিষদটা তারাই আছে এটা প্রমাণ করতে চান, মানুষকে বিভ্রান্ত করতে চান। এইটাই আজকে প্রান্তিক মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। মমতার লাভ কি, বিজেপির লাভ কি, সিপিএম এর লাভ ভাববেন না, ভাবুন সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। মানে এই লড়াইতে বাম কংগ্রেস কর্নার হয়ে যাচ্ছে, বাম কংগ্রেস অপ্রাসঙ্গিক হয়ে যাচ্ছে। এই চেষ্টা আজকে যখন বামেরা রাতভর বিক্ষোভ শুরু করলো, তারপর তিনি ওখানে প্যান্ডেল কাটিয়ে গায়ক এদের নিয়েছেন। বামেরা গ্রামে মহল্লায় এই নাম বাতিলের বিরুদ্ধে বিক্ষোভ করছে, এবং জঙ্গি বিক্ষোভ। বুঝতে পারলেন জমিটা হারাচ্ছেন, তখন এখানে তিনি নাটক। এই যে রাজ্যসভা প্রসঙ্গে আসি, ধরুন আপনি তো 5 বছর রাজ্যসভায় ছিলেন, বাংলা থেকে 4 জন নতুন রাজ্যসভায় গেলেন। একটা বিতর্ক হয়েছে এর মধ্যে কজন বাঙালি, আমি সেই প্রসঙ্গে যাচ্ছি না। বাংলার স্বার্থ রক্ষায় এদের ভূমিকা আপনার কি মনে হয়? এরা বাংলা থেকে গিয়ে আরএসএস এর স্বার্থ রক্ষা করবে, লিখে রাখুন। আরএসএস এর নমিনি এসছে, প্রত্যেকটা নমিনি পেছনে আরএসএস এর নির্দিষ্ট মদত আছে। এটা নিয়ে কোনো দ্বিধা নেই, আপনারা বিশ্লেষণ করুন। মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যসভার প্রার্থী তালিকা তৈরি করেছেন আরএসএস এর নির্দেশ অনুযায়ী। মমতা দলটাই তৈরি হয়েছিল আরএসএস এর পরিকল্পনা অনুযায়ী। প্রার্থী তালিকা তো রাজনৈতিক অভিযোগ, এর পেছনে কোনো এভিডেন্স? আপনি একজন আইনজীবী, তথ্য দিচ্ছি তো আমি।
আমি তথ্য দিচ্ছি তো, গুরুস্বামী আরএসএস এর প্রধান উপদেষ্টা, তিনি একজন বলেন তার সঙ্গে পশ্চিমবঙ্গের কোন যোগাযোগ কবে হয়েছে, কবে তাদের সঙ্গে যোগাযোগ তৈরি হয়েছে। পুরুষস্বামী পশ্চিমবঙ্গের হয়ে এসআইআর এর মামলা লড়েছে। এসআইআর মামলা করলে তিনি পশ্চিমবঙ্গের হয়ে গেলেন। বাহ, এটা কত লোক মামলা করেন, তো সবাইকে আর রাজ্যসভা করে দিন। রাজীব কুমার আরএসএস এর লোক। অফকোর্স তো, যত দুর্নীতি রক্ষা করেছেন। কি বলছেন আপনি? মমতার সমস্ত দুর্নীতির মূল রক্ষক হচ্ছেন রাজীব কুমার। রাজীব কুমারকে যখন সিপিআই আমাদের সারদা মামলা আমরা সুপ্রিম কোর্টের নির্দেশে ভিত্তিতে তদন্ত করিয়েছি, এই তদন্ত যখন চাপে করতে চললেন তখন দেখলেন না রাজীব কুমারের জন্য মমতা রাস্তায় নেমে পড়লেন। তাহলে আপনি বলছেন যে আরএসএস এর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্ডারস্ট্যান্ডিং একেবারে পুরোপুরি। দিদি মোদি সেটিং নয়। আরে দিদি মোদি তো একই লোক, ওদিকে কে আরএসএস এর লোক দিদি মোদি। আপনি 5 বছর দিল্লির রাজনীতি দেখেছেন কাছ থেকে, সেটা দেখে আপনার এই উপলব্ধি। শুনুন না, আমাকে দেখে উপলব্ধি করতে হচ্ছে না, আমরা প্রত্যেকটা ঘটনার যুক্তিসঙ্গত বিশ্লেষণ। পশ্চিমবঙ্গের রাজনীতিতে 2011 পরবর্তী সময় থেকে যে ঘটনা ঘটছে তার যুক্তিসঙ্গত বিশ্লেষণে যান। সরকারি টাকায় পুজো, সরকারি টাকায় মন্দির, সরকারি টাকায় ইমাম ভাতা, যীশু খ্রিস্টের জন্মদিন, আরএসএস মানুষকে ধর্মের আবহে আটকে রেখে দাও, যেটা আরএসএস চায় সেটাই হচ্ছে। আর এই যুব সাথী, লক্ষ্মীর ভান্ডার, এগুলো নিয়ে কি বলবেন? মানুষকে খানিকটা সুবিধা পাইয়ে দেওয়ার চেষ্টা।